আজ রাত 8:15টায় আপনার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন লা লিগার এল ক্লাসিকো দেখার জন্য। বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, সিজনের চতুর্থ এল ক্লাসিকো, কিন্তু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণটাও। লা লিগার শীর্ষস্থানে এখনো রয়েছে বার্সেলোনা, 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের তুলনায় তারা এগিয়ে আছে 4 পয়েন্টে, এবং যদি আজ রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারাতে পারে তাহলে ওই পয়েন্টের ব্যবধানটা কমে দাঁড়াবে 1। ম্যাচ বাকি আছে 4টা। যে কারণে এই বছরের সম্ভবত বলাটাও ঠিক না, একদমই ধরা বাঁধা সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো, এবং আগের বছরগুলোর হিসেব করলে মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট এল ক্লাসিকো এটাকেই বলা যায়, যেহেতু এটা মোটামুটি নির্ধারণ করে দিবে যে এল ক্লাসিকোর ভাগ্য কি হতে পারে। সাধারণত এল ক্লাসিকো এত দেরিতে খেলা হয় না, নর্মালি এপ্রিল মাসে সপ্তাহে এল ক্লাসিকো আমরা দেখতে পারি। যে আমরা স্প্যানিশ পত্রিকাগুলোর যেটা আপনার রুটিন বেশ পছন্দের কাজ, মার্কার ছিল ক্লাসিক অফ দ্য ইয়ার, স্পোর্ট এবং আসের সবগুলোতেই মোটামুটি আজকে এল ক্লাসিকো নিয়েই কথাবার্তা। মেগা ক্লাসিকো হচ্ছে মুন্দো দেপোর্তিভোর শিরোনামে এসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যেটা বলছিলাম যে এল ক্লাসিকো এত পরে গিয়ে সাধারণত ফেলা হয় না, যেহেতু মে মাস চলে আসছে, কারণ শিরোপা নির্ধারণটা অনেকটাই মোটামুটি এর আগে নির্ধারিত হয়ে গেছে। যেমন গত 2-3 বছরে কখনো রিয়াল মাদ্রিদ কখনো বার্সেলোনা এগিয়ে ছিল, সো পরবর্তী এল ক্লাসিকোর তফাৎটা বা পার্থক্যটা অনেক কমই গড়ে দেয়। কিন্তু এরকম শেষ এল ক্লাসিকো পার্থক্য গড়ে দিয়েছিল 2012 সালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল, তারপর সেখানে তারা শিরোপা জিতলো। এরপর মনে হয় এতগুলো বছর পর এল ক্লাসিকো লা লিগাতে এসে এত সময় পর এতটা গুরুত্ব বহন করছে, যেটার আসলে লা লিগার শিরোপাটা নির্ধারণ করছে। আবার আপনি যদি এইভাবে হিসাব করেন যে গেল কয়েক বছর ধরে এই এল ক্লাসিকো সেকেন্ড ফিক্সারটা সাধারণত মে মাসে না ফেলে মার্চ এপ্রিল এই সময়টায় ফেলা হতো। আজকে টাইমিংটা আপনি খেয়াল করেন, 8:15 বাজে আপনি একটা এল ক্লাসিকো দেখবেন। আমরা দেখেছি 8:15 বাজে এল ক্লাসিকো কেমন হয়, কিন্তু এই ধরনের ম্যাচে সম্ভবত একটু ফ্লাড লাইট থাকলে বোধহয় আমেজটা একটু বাড়ে, কিন্তু বাংলাদেশি সমর্থকদের জন্য খুব ভালো একটা টাইমিং। এবং এই কারণে এটা ঐতিহাসিক এল ক্লাসিকো বা মেগা ক্লাসিকো, যেটা সবাই বলছেন যে এটা সম্ভবত রিসেন্ট টাইমসের সবচেয়ে বড় এল ক্লাসিকো, এই কারণেই ধরা হচ্ছে যে কারণ এইটাতেই আসলে লিগটা ডিসাইড হতে পারে। আর লিগটা এবার এমনভাবে গড়ালো যে বার্সেলোনা সিজনটা শুরু করলো, যাদেরকে ঘিরে ওই রকম প্রত্যাশা হয়তো ছিল না, কিন্তু তারা খুব ভালো করলো। এরপরে গিয়ে আমরা দেখলাম যে সেই বার্সেলোনা নভেম্বর মাসে খেই হারালো। এরপরে যখন আবার রিয়াল মাদ্রিদ তাদের গিয়ার আপ করলো, রিয়াল মাদ্রিদ ওই লাগামটা ধরলো, বার্সেলোনা অনেক পিছিয়ে পড়লো। আবার ফেব্রুয়ারি মাসে এসে গিয়ে আমরা দেখলাম রিয়াল মাদ্রিদের দুর্দশা, চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা থেকে তারা একরকম ছিটকেই গেল। কিন্তু এখন যখন তারা ভেবেছিল যে লা লিগার টাইটেল রেস থেকে রিয়াল মাদ্রিদ আসলে বাদ, সেই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যদি ইন্টার মিলানের সঙ্গে বার্সেলোনা ম্যাচটা দেখে থাকে, তাহলে তারা বিশ্বাস করবে না মনে মনে যে ভাই আমার পক্ষে তো অসম্ভব নয়, এই বার্সেলোনা টিমকে তো আমরা হারাতে হয়তো চাইলে পারি। বার্সেলোনার জন্য সিজনটাকে আপনি হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুলও বলবেন না, ইটস প্রপারলি হাফ গ্লাস ফুল। কারণ যে বার্সেলোনা 2014 সালে একটা 7 পয়েন্টের ডেফিসিটে ছিল আতলেতিকো মাদ্রিদের কাছে, ওই লাস্ট হারের পর 15টা ম্যাচ গেছে। এর মধ্যে 24 সালের পর হচ্ছে 25 সালে হচ্ছে 15টা ম্যাচ গেল, 13টা ম্যাচ তারা জিতেছে, 2টো ম্যাচে মাত্র ড্র করেছে। রাফিনিয়া, লামিন ইয়ামাল কি করতে পারেন এল ক্লাসিকোর ফিক্সচারে, এটা আমরা দেখেছি। আজকে একটা বড় সংবাদ হচ্ছে আলেহান্দ্রো বালদে অন্তত বেঞ্চে শুরু করতে পারবেন, ম্যাচ হয়তো স্টার্ট করবেন না, তবে বার্সেলোনার মনজুইকে ম্যাচ বার্সেলোনার জন্য অ্যাডভান্টেজও বলা ঠিক নয়। তার কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে ওরকম একটা হাই ভোল্টেজ হাই ইমোশনাল 120 মিনিটের গেম এবং হাইলি ইমোশনাল গেম হেরে যাওয়ার পর মানে মোমেন্টাম একটু তো ক্ষয় হয়েছে, কারণ আপনি ট্রেবল জয়ের দিকে আগাচ্ছিলেন, সেই ট্রেবল জয় আপনার হচ্ছে না। সুপার কোপা আপনি জিতেছেন, আর মেজর ট্রফি হচ্ছে আপনি কোপা দেল রে জিতেছেন মাদ্রিদকে হারিয়ে, সেটা বার্সেলোনার জন্য একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু হানসি ফ্লিক এই মুহূর্তে এসে যখন বার্সেলোনার সামনে লা লিগাটা জেতা খুব সম্ভব, তখন একটু পা হড়কে গেলে কিন্তু খুব বড়সড় বিপদ হয়ে যাবে। যেখানে এল ক্লাসিকোতে মাদ্রিদ অলরেডি আপনার সঙ্গে 3বার খেলে ফেলেছে, আপনার সব নারী নক্ষত্র আসলে মাদ্রিদ জানে, সো এই জায়গায় স্লিপ আপ করার বড় চান্স হয়েছে। যে 3বার খেলেছে সে 3বার তারা হেরেছে, সেটা তো বার্সেলোনার জন্য একটা অ্যাডভান্টেজ হওয়ার কথা। এক্স্যাক্টলি, এই বছরের যে 3টা এল ক্লাসিকো হয়েছে, 3টা এল ক্লাসিকোতে মাদ্রিদ হেরেছে, তবে প্রত্যেকটা এল ক্লাসিকোতে মাদ্রিদ কিছুটা বেটার পারফর্ম করেছে, যেটা কোপা দেল রের লাস্ট ম্যাচে গেছে তত বেশি তারা খোলস ছেড়ে বেরিয়েছে। চুয়ামিনির ওই গোলটার পর তো আসলে মাদ্রিদ জিতেই যাচ্ছিল, যদি না একদম লাস্টে ওই গোলটা না হতো ফেরান তরেসের। সো
আপাতত ফ্লিক কি বলছেন? ফ্লিক বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমরা এর আগে কোপা দেল রে জিতেছি, চ্যাম্পিয়ন্স লিগে অনেক দূর এসেছি, যেখানে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে গেছে, কিন্তু আসলে এল ক্লাসিকো না, মানে লা লিগা জেতাটাই হচ্ছে আসল সাফল্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এটা তার কাছে এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা, লা লিগা জেতাটাই সত্যিকারের শিরোপা। এর জন্য আপনাকে 38টা ম্যাচ খেলতে হবে এবং আপনি সবার আগে থেকে শেষ করতে পারেন, সেটা আপনার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে। সিজনের শুরুতে যদি বার্সেলোনাকে কেউ বলতো যে তুমি কোপা দেল রে আর লা লিগা জিতে শেষ করবা, আমার মনে হয় বার্সেলোনার সমর্থকরা বা বার্সেলোনার টিমেরও কেউ খুব একটা মন খারাপ করতেন না, বরং রাজার তারা হয়তো খুশি হতেন। সেখানে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দলটা যে পর্যন্ত গেছে সেটাকেও একটা পাওয়া হিসেবে দেখা দিতে পারে, যদিও আনফর্চুনেটলি তাদেরকে বাদ পড়তে হয়েছে। ওই রকম একটা ইমোশনাল গেম যেটা বলেন, ওই ইমোশনের ধামাচাপা কতখানি দিয়ে বার্সেলোনা এই ম্যাচটা খেলতে পারবে, এইটা একটা পয়েন্টের ব্যাপার। আবার ওই যেটা বললাম আমরা যে রিয়াল মাদ্রিদ আস্তে আস্তে এল ক্লাসিকোতে ধরে ফেলার চেষ্টাটা করছে। প্রথমে আপনার ওই যে সেই বিখ্যাত অফসাইড ট্র্যাপ ধরেন গেল 12টা অফসাইড ট্র্যাপে পড়লো, কিলিয়ান এমবাপ্পে একাই পড়ছিলেন 8টায়, জুড বেলিংহাম বা সবাই মিলে তাদেরকে আমরা কোপা দেল রের সেকেন্ড হাফে যে পারফরমেন্স করতে রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি। রিয়াল যদি চিন্তা করে যে বার্সেলোনাকে আটকানোর বা বার্সেলোনাকে হারানোর একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে অ্যাটাক করো। ফার্স্ট হাফে ওই কোপা দেল রেতে আবার যদি ফিরে যাই, তাহলে ওই ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং কোনো অ্যাপ্রোচই ছিল না। তারা চিন্তাই হয়তো করেছিল যে আমরা একটু কন্টেইন করি, এরপরে সেকেন্ড হাফে দেখে নেব। কিন্তু ততক্ষণে তো তারা ম্যাচ থেকে অনেকটু ছিটকেও গেছে। কিন্তু ইন্টার মিলান যেভাবে হ্যান্ডেল করলো, বা আপনি বেনফিকার কথা তুলতে পারেন, বা আপনি আতলেতিকো মাদ্রিদের কথা তুলতে পারেন, যদি আপনি বার্সেলোনাকে অ্যাটাক করেন, বার্সেলোনার ডিফেন্স থেকে আপনি গোল আদায় করলেও করতে পারেন। কারণ বার্সেলোনা এর চেয়ে বেশি গোল করতে পারে, আপনি জানেন তাদের যে ধার আছে সামনে। আর বার্সেলোনার 11টা সেট, রিয়াল মাদ্রিদের 11টা তো এখনো আসলে মানে কাটাছেড়ার ভেতর দিয়ে যাচ্ছে। দলের জন্য একটা কথা সত্যি, সেটা হচ্ছে দুই দলের ব্যাকলাইন বলে কিছু নাই আসলে আলটিমেটলি। বার্সেলোনার একটা প্রতিষ্ঠিত ব্যাকলাইন আছে, সেটা রিয়ালের জন্য সত্যি। বার্সেলোনার একটা প্রতিষ্ঠিত ব্যাকলাইন আছে, তো সেন্টার ব্যাক পার্টনারশিপ আপনি জানেন যে কনফার্ম, দুই ফুল ব্যাক নাই, কুন্দে বালদে তিনি থাকছেন না। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মানে পুরো ব্যাকলাইন তো আসলে যে মানে জোড়া তালে দিয়ে বানানো, কারণ রুদিগার তো ওই ম্যাচেই বরফ ছুড়েছে, সাসপেনশনে পড়লেন, ইনজুরিও ছিল। ফ্রান গার্সিয়া মোটামুটি প্রতিষ্ঠিত, আসেনসিও, চুয়ামেনি, আর ওইদিকে হচ্ছে আপনার লুকাস ভাস্কেস। সো রিয়াল মাদ্রিদের জন্য দুটা ব্যাপার কাজ করছে। একটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ একই সঙ্গে যেমন লা লিগাটা চেস করছে, কিন্তু এখন লা লিগা চেস করা এবং অ্যান্টি বার্সেলোনা ওই মনিকারটা শো করা এখন কাছাকাছি। কারণ আপনি যদি এখন অ্যান্টি বার্সেলোনা হয়ে যান, তাহলেই আপনি লা লিগাটা চেস করে সফল হতে পারবেন। সেটাও কিছুটা কিন্তু আসলে আনচেলত্তিও একই রকম একটা এনার্জি প্রেস কনফারেন্সে দেখিয়েছেন। মানে খোঁচা যেটা দিয়েছেন, ওই খোঁচাটা কিন্তু একটু মানে বলার মতো খোঁচা আর কি, যে বার্সেলোনার সঙ্গে এটাই এল ক্লাসিকো শেষ এল ক্লাসিকো মৌসুমে, কারণ বার্সেলোনা তো ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবে না। তার অর্থ তিনি বলছেন এই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে, বার্সেলোনা জিতে গেলে ওদের সুযোগ বেড়ে যাবে, আমরা জিতলে লিগে সবকিছুই সম্ভব। আর এটাই মৌসুমের শেষ এল ক্লাসিকো, কারণ বার্সেলোনা তো ক্লাব বিশ্বকাপ খেলতে পারবে না। মোদ্দা কথা, এর আগে রিয়াল মাদ্রিদ এরকম একটু অ্যাগ্রেশন দেখিয়েছে, যদিও রিয়াল মাদ্রিদে হারানোর সবকিছুই আছে। আবারও রেফারি রিয়াল মাদ্রিদের হারানোর সবকিছু আছে, এটাই তো শেষ সম্বল। রিয়াল মাদ্রিদের হারানোর আর কি বাকি আছে? এটাই তো শেষ সম্বল। মানে রিয়াল মাদ্রিদ তো লা লিগাটা হেরেই বসে আছে। মানে আমার দেখার অ্যাঙ্গেলটা এরকম যে রিয়াল মাদ্রিদ লা লিগাটা হেরেই বসে আছে 4 পয়েন্টের, এবং আপনি এল ক্লাসিকো যদি জিততে পারেন, তাহলে আপনি আউট অফ নোওয়্যার আবার সেই রেসে চলে আসলেন। শেষ ম্যাচ বার্সেলোনার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে, যে ম্যাচটা একদমই সহজ হবে না আনলেস ইউ আর ম্যানচেস্টার ইউনাইটেড, ওই মাঠে গিয়ে যেটা খুবই 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 টাফ। আপনি যদি রিমেইনিং ফিক্সচারগুলো দেখে নেন যে দুই দলের কোন কোন ফিক্সচার বাকি আছে, শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের সোসিয়েদাদের সঙ্গে, কিন্তু সেটা সান্তিয়াগো বের্নাবিউতে। অন্যদিকে বিলবাওয়ে গিয়ে বার্সেলোনাকে ওই ম্যাচটা খেলতে হবে। এইখানে একটা ক্যাচের ব্যাপার আছে, আগের দুইটা ফিক্সচার যদি আপনি বাদও দেন সেই হিসাব থেকে, রিয়াল মাদ্রিদের এই ম্যাচটায় একেবারে উঠে পড়ে লাগা ছাড়া আর কোনো উপায় নেই। আবার কার্লো আনচেলত্তির কথার সূত্র যদি আপনি টেনে ধরে নিয়ে আসেন যে বার্সেলোনার সঙ্গে তার আর দেখা হবে না, মানে বার্সেলোনার সঙ্গে তারই হয়তো আর কখনো দেখা হবে না। কার্লো আনচেলত্তি যদি এই সিজন শেষে চলে যান, তাহলে এটাই তার শেষ এল ক্লাসিকো হতে যাচ্ছে। আবার আপনি যদি এটা এইভাবেও দেখেন, এইরকম সময় এসেও আমরা জানি না রিয়াল মাদ্রিদের 11-এ কারা স্টার্ট করবেন। রদ্রিগো হয়তো ফিট হয়েছেন, কিন্তু রদ্রিগো কি স্টার্ট করবেন? তাদের মিডফিল্ড কি হবে? আমার মনে হয় না রদ্রিগো স্টার্ট করবেন। আর্দা গুলারকে নিয়ে যেভাবে কথাবার্তা শুরু হয়ে গেছে, আগের ম্যাচে পারফরম্যান্স আছে, আগে ম্যাচে পারফরম্যান্স আছে, এবং যখন আর্দা গুলার বার্সেলোনার সঙ্গে লাস্টের দিকে খেলেছেন, তখনই তো তিনি ভালো কিছু বল ডেলিভার দিয়েছিলেন ব্যাক পোস্টে। সেগুলো কনভার্ট করার জন্য আবার কিছু ট্যাকটিক্স এবং টেকনিক্যালিটি রিয়াল মাদ্রিদে থাকতে হবে। রদ্রিগো তো এমনিতেও জ্বরে ছিলেন, তিনি স্কোয়াডে হয়তো ফিরবেন, বেঞ্চে থাকলেন, কিন্তু আপনি, আমার কাছে মনে হয় রদ্রিগোর বর্তমান ফর্ম এবং আর্দা গুলারের বর্তমান ফর্ম বিবেচনা করলে আর্দা গুলার, ভিনিসিয়াস
ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপে সিমস মোর ব্যালেন্সড বার্সেলোনাকে কন্টেইন করার জন্য। যেহেতু আপনি বার্সেলোনা হাই লাইনটা আপনার ভাঙা দরকার, ভেতর থেকে অর্থাৎ ডিপ থেকে আপনাকে বল ডেলিভার করতে হবে, যেটা বেলিংহাম আর্দাগুলো ভালো মতো করতে পারেন। সেবায়োস এবং ভালভার্দে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। আর অন্যদিকে বার্সেলোনাতে আপনি জানেন ফেরান তরেস শুরু করবে, এবং ফেরান তরেসকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন, বলছেন যে হান্সি ফ্লিক বলেছেন লেভানডস্কি না থাকা বা থাকাটা আসলে সবসময় গুরুত্বপূর্ণ না, কারণ যখন একজন স্টেপ আপ করছেন, ফেরান তরেস ফর্মে আছেন, সো ফেরান তরেসের উপর আপনি ভরসা রাখতেই পারেন। গাভি শুরু করবেন কিনা বলা যাচ্ছে না, দানি ওলমো, গাভির মধ্যে আপনি চয়েস করতে পারেন। দানি ওলমোই শুরু করার কথা, এবং যদি আপনি আগের ম্যাচের গোলের কথাও চিন্তা করেন, লা লিগার শেষ ম্যাচটার কথাও চিন্তা করেন, তাহলে দানি ওলমোর স্টার্ট করা উচিত। কিন্তু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার তফাৎটা কি আসলে এইখানে না, যে রিয়াল মাদ্রিদের যে 11টা আপনি বলতে পারতেছেন না যে ফেদে ভালভার্দে, সেবায়োস স্টার্ট করবেন, আর যেগুলো স্টার্ট করবেন কি করবেন না, করলেও কোন জায়গায় স্টার্ট করবেন আমরা জানি না। কিন্তু বার্সেলোনার প্লেয়ারদের কোনো পজিশন নিয়ে কিন্তু আপনার কনফিউশন নেই। আপনি জানেন লামিন ইয়ামাল কই খেলবে, আপনি জানেন রাফিনিয়া কই খেলবে। এইটা তো বলে যে দে আর মোর স্টেবল, মানে অনেক স্টেবল দেন রিয়াল মাদ্রিদ। অথচ রিয়াল মাদ্রিদে এমবাপে, ভিনিসিয়াসের মতো প্লেয়ার আসার পরে আমরা তো ভাবছিলাম যে না, সেটআপটা তো রিয়ালেরই হওয়ার কথা। ঘটনা তো উল্টা, ঘটনা উল্টে গেছে। তার একটা বড় রিজন হচ্ছে ভিনিসিয়াসের সম্ভবত অফ ফর্মে থাকা, মানে ভিনিসিয়াস 10 গুণ বেশি ভাবে ফিরে আসবেন বলেছিলেন, সেটার উল্টোটা হয়েছে, রিভার্সটা হয়েছে। ভিনিসিয়াসের পারফরমেন্স নিয়ে অনেক কথা বলা আছে, কিন্তু আই থিঙ্ক এই ম্যাচটা দুই দিকে ডিকটেট করবে, দুই দিকে বা তিন দিকে। একটা হচ্ছে লামিন ইয়ামাল তো গেম চেঞ্জার হতেই পারেন, যেখানে টনি ক্রোস পর্যন্ত লামিন ইয়ামালের প্রশংসায় কথা বলেছেন এই ক্লাসিকো ফিক্সচারের আগে। এমবাপের উপর আপনার স্বাভাবিকভাবেই নজর থাকবে, কারণ পিচিজি ট্রফির একটা ব্যাপার রয়েছে, এবং যেহেতু এমবাপে ম্যাচটা শুরু করছেন, লেভানডস্কি শুরু করছেন, আরেকটা লড়াইও আছে রেস টু পিচিজি ট্রফিতে। রবার্ট লেভানডস্কি একটা গোলে এগিয়ে আছেন, কিলিয়ান এমবাপে ঠিক পেছনেই আছেন। গোল সংখ্যাটা মনে হয় একটু এখানে ভুল হয়েছে, 24টা হওয়ার কথা, আন্তে বুদিমির 18, সরলত এবং রাফিনিয়া পেছনে আছেন। সো টেকনিক্যালি 25 এবং 24 চারটা গোল করে, মানে মাশাআল্লাহ তিনি একবারে ওই ধাক্কায় চলে এসেছেন। এখন আসেন আসল জায়গায় আসি। অনেক আলোচনা করলেন, অনেক কিছু হইলো, এখন কাটাছেড়া করলেন, প্রেডিকশনে আসেন। এই ম্যাচটাকে সবচেয়ে অ্যান্টি ক্লাইম্যাক্টিক বলা যেতে পারে যদি ম্যাচটা ড্র হয়, কিন্তু ম্যাচটা ড্র হবে না। আমি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো। রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবেন? আমি আই গো ফর বার্সেলোনা। আমি ড্রামার জন্য। কেন? বিকজ দেয়ার উইল ড্রামা, মানে এই ড্রামাটা হচ্ছে আপনার বার্সেলোনা, আপনি বলছেন স্টেবিলিটি আছে, কিন্তু বার্সেলোনার ইমোশনাল গেম স্টেট ম্যানেজ করাটা আমরা দেখেছি ইন্টারের এগেইনস্টে সম্ভব হয় নাই, এবং একটা চাপ এখন বার্সেলোনা কিছুটা চ্যাম্পিয়ন্স লিগ ছিল, দ্যাট ইজ চ্যাম্পিয়ন্স লিগ, সান সিরো ছিল, এটা বার্সেলোনা মনজুইক ঠিক আছে, কিন্তু দিস ইজ রিয়াল মাদ্রিদ। দিস ইজ রিয়াল, এভাবে বলাটাও ঠিক হচ্ছে না দিস ইজ রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদ নিজেই ক্রাম্বল করেছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোপা দেল রের সেকেন্ড হাফের রিয়াল মাদ্রিদকে যদি আমরা এই ম্যাচে দেখি, এবং যেহেতু আর্দাগুলার স্টার্ট করছেন, সো ওইটা না দেখলে রিয়াল মাদ্রিদের কোনো চান্সই নাই, এবং বার্সেলোনার ব্যাকলাইনকে বিট করার 101টা তো লা লিগা কে জিতবে? শরীফুল হক। লা লিগা এটা বলতে পারবো না ভাই, এটা এল ক্লাসিকো প্রেডিক্ট করতে পারতেছেন আপনি? আমার লা লিগার ফেভারিট এখনো বার্সেলোনা, আমার এই ম্যাচের ফেভারিটও বার্সেলোনা। যদিও আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত একটা ড্র তাদের জন্য যথেষ্ট, কিন্তু জয়ের হিসাবটা একটু ক্রিটিক্যাল। এই কারণে বলতেছি কারণ রিয়াল মাদ্রিদ আজকে একেবারে না হারার মতো করেই খেলবে, যে একদম সবকিছু দিয়ে। তবে আমি বার্সেলোনার উপর ভরসা রাখতে চাই। আপনার স্কোর লাইন প্রেডিকশন? এক গোলের ডেফিসিট, যে কোনো একটা গোলের ডেফিসিট, মানে মার্জিন যেটাই হোক, 1-0 বার্সেলোনার এগেইনস্টে হওয়া উচিত। এটা অবশ্যই হবে না, তবে এক গোলের ডেফিসিট থাকবে, যেই দলে জিতবে আর কি। সো দেখা যাক, সেটা হয়তো আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু দর্শক, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন যে এল ক্লাসিকো নিয়ে আপনি আসলে কি ভাবছেন, এই ম্যাচের প্রেডিকশন কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.